আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে আমাকে? Yes, sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি স্যার। তাহলে আলোচনা শুরু করি। আমাদের পরীক্ষা হবে জানো তো? এমসিকিউ পরীক্ষা হবে জানো? জি স্যার। এই পরীক্ষার সিলেবাস বইতে লেখা আছে। তাতে হিসাব বিজ্ঞানের সিলেবাস হচ্ছে তোমার খতিয়ান চ্যাপ্টার আর নকশানবন্দি চ্যাপ্টার। দেখেছো? জি স্যার। সিলেবাস বইতে যে খতিয়ান আর নকশান বহি লেখা আছে দেখেছো তো? জি স্যার। যেহেতু স্যার, আমাদের কি পরীক্ষার আগে বন্ধ থাকবে স্যার? পরীক্ষার আগে নোটিশ দেখবা, স্যার, তাহলে পেয়ে যাবা। নোটিশে গ্রুপে নোটিশ আছে, সেখানে কয়দিন বন্ধ থাকবে ক্লাস, কবে থেকে শুরু হবে এগুলো উল্লেখ আছে। ক্লিয়ার? জি স্যার। আজকে আমরা যেহেতু তোমার এমসিকিউ পরীক্ষা হবে তো, এর জন্য এই 2 চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, এর জন্য 2 চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা হবে। ক্লিয়ার? জি স্যার। এমসিকিউ এর মধ্যে বইয়ের ভিতরে যা লেখা আছে এমসিকিউ এর জন্য সব ঠিকঠাক ভাবে পড়া লাগবে। এছাড়া
খতিয়ান নগদান বহির উপরে আসসালামু আলাইকুম স্যার। ইসলাম যে ম্যাথগুলো আছে এই ম্যাথের বিষয়ে আলোচনা হবে। ম্যাথের বিষয়ে আলোচনা হবে, এটা খেয়াল রাখতে হবে। যেমন তোমার আসসালামু আলাইকুম স্যার। এখানে এমসিকিউ এর উপর আলোচনা হবে, কারণ পরীক্ষা যেহেতু এমসিকিউ হবে। তো পেনিয়াল জি স্যার। দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। প্রথমে কি লেখা আছে? 1. কোনটি থেকে সামগ্রিক ফলাফল জানা সম্ভব নয়? জাবেদা। ঠিক আছে। জাবেদা থেকে সামগ্রিক ফলাফল জানা সম্ভব না, কারণ জাবেদায় শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করেই রেখে দেওয়া হয়। জাবেদা থেকে আয় কত হয়েছে, তোমার ব্যয় কত, লাভ কত, এগুলো জানা সম্ভব না। তারপরে বলা হলো কোনগুলি খতিয়ানের বৈশিষ্ট্য। খতিয়ানের মধ্যে শিরোনাম থাকে, চলমান যে চক থাকে, এই জন্য বলা হয় এগুলো খতিয়ানের বৈশিষ্ট্য। শিরোনাম থাকে, আবার চলমান যে চক থাকে। খতিয়ান থেকে কি জানা সম্ভব হয়? মোট আয় জানা সম্ভব হয়, মোট ব্যয় জানা সম্ভব হয় এবং মোট সম্পদ জানা সম্ভব হয়। মোট আয় মানে তুমি বিক্রয় করে কত টাকা পেয়েছো, এটা বিক্রয় হিসাব থেকে জানা যায়। মোট ব্যয়, ব্যয় হিসাবে যোগফলগুলো যদি উদ্বৃত্ত নির্ণয় করো, উদ্বৃত্তগুলোর যোগফল যদি বের করো, বেতন হিসাব, ভাড়া হিসাব, মজুরি হিসাবের যোগফল, তখনই মোট ব্যয় হয়ে যাবে। মোট সম্পদও জানা যাবে, কারণ তুমি কলকবজা হিসাব, যন্ত্রপাতি হিসাব, নগদান হিসাব, এগুলোর মনে করো যোগফল নির্ণয় করলাম, তখনই মোট সম্পদও জেনে যাবে। কোনটি হিসাবের রাজা? খতিয়ান হচ্ছে হিসাবের রাজা, কারণ খতিয়ানের মাধ্যমে উদ্বৃত্তগুলো জানা সম্ভব হয়। খতিয়ান থেকে উদ্বৃত্তগুলো জানা সম্ভব হয়। যে মানুষের কি জানা সম্ভব হয়? মানুষের জানা সম্ভব হয় যে কত টাকা লাভ হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে। এই কত এর উত্তর দিচ্ছে কে? কত এর উত্তর দিচ্ছে খতিয়ান, তাই না? কোনটি জাবেদা থেকে বেশি গুরুত্বপূর্ণ? এগুলো পরীক্ষায় তোমাদের অপশান সহ থাকবে। আগে যে পদ্ধতিতে পরীক্ষা দিয়েছো সে পদ্ধতিতেই হবে। আগে যেমন কলেজ নম্বর লিখেছো, শ্রেণী 9 সেকশন বি লিখেছো না? জি স্যার। জি স্যার। জি স্যার, লিখছি স্যার। তারপর একটা ফোন নাম্বার দিতে হয়। এইভাবে সবকিছু ফিল আপ করার পর সাবমিট করলে তোমার কোশ্চেন চলে আসবে। কোশ্চেনের সঠিক উত্তর আবার ফিল আপ করবা। সঠিক উত্তর ফিল আপ করার পর আবার সাবমিট করতে হবে। ওই একই পদ্ধতিতে পরীক্ষা হবে। পেনিয়াল, তোর মাইক থেকে আওয়াজ আসতেছে। তারপর বলা হচ্ছে কোনটি সহায়ক বই। সহায়ক বইয়ের মধ্যে কি করা হচ্ছে? জাবেদা হচ্ছে সহায়ক বই, মানে জাবেদা খতিয়ান প্রস্তুতে সহায়তা করে, এই জন্য জাবেদাকে বলা হয় সহায়ক বই। খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ হচ্ছে পোস্টিং। খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ পোস্টিং। পোস্টিং মানে ওই যে তুমি জাবেদা দেখে দেখে নির্দিষ্ট হিসাবের ঘরে নিয়ে আসতেছো। প্রথমে
যে জাবেদা আছে আসপত্র ডেবিট, নগদান ক্রেডিট, তখন আসপত্র হিসাবে ডেবিটে নিয়ে আসতেছো না টাকা, এটাকে বলে Yes, sir. এটাকে বলে পোস্টিং। আবার নগদান হিসাবে ক্রেডিটে নিয়ে যাচ্ছ টাকা, এটাকে বলতেছে পোস্টিং। কোনগুলি সহকারী খতিয়ান? সহকারী খতিয়ান হচ্ছে পাওনাদার এবং দেনাদার হিসাব। পাওনাদার এবং দেনাদার হিসাবকেই বলা হবে সহকারী খতিয়ান। পাওনাদার আর কি হিসাব? দেনাদার হিসাবকে বলা হবে সহকারী খতিয়ান। এরপরে তোমার সাধারণ খতিয়ানে কখন পোস্টিং দেওয়া হয়? সপ্তাহান্তে বা মাসান্তে, মানে সপ্তাহের শেষেও হতে পারে পোস্টিং দিবা, বা মাসান্তেও হতে পারে, মানে মাসের শেষে পোস্টিং দিবা, এরকম হতে পারে। সহকারী খতিয়ানে কখন পোস্টিং দেওয়া হয়? সাধারণ খতিয়ানে পোস্টিং দেওয়া হচ্ছে তোমার সপ্তাহান্তে বা মাসান্তে, সপ্তাহের শেষে বা মাসের শেষে। আর সহকারী খতিয়ানে পোস্টিং দেওয়া হবে প্রতিদিন। প্রতিদিনেরটা প্রতিদিন লিখবা, না হলে কাজ জমে যাবে, তাই না? কোনগুলি মূল হিসাব? দেনাদার আর পাওনাদার হিসাব হচ্ছে মূল হিসাব নামে অভিহিত করা হয়। কোনগুলি সাধারণ খতিয়ান? নগদান, মূলধন এবং ক্রয় বিক্রয় হিসাব হচ্ছে সাধারণ খতিয়ান। নগদান, মূলধন আর ক্রয় বিক্রয় হিসাব। কোনগুলি খতিয়ানে নির্ণয় করা হয় না? খতিয়ান নির্ণয় কখনো মোট ডেবিট আর মোট ক্রেডিট, পোস্টিং কত হয়েছে এগুলো নির্ণয় করা হয় না, কারণ এগুলোর কোনো কাজ নাই। মোট ডেবিট আর মোট ক্রেডিট, কত টাকা পোস্টিং হয়েছে, কত টাকা তুমি জাবেদা থেকে দিয়ে আসলা, এটা নির্ণয় হয় না। কোন যোগফলের কোনো ব্যবহার নেই? মোট ডেবিট এবং মোট ক্রেডিট পোস্টিংয়ের যোগফলের কোনো ব্যবহার নেই। সিডি এবং সিএফ কখন নির্ণয় করা হয়? সময়ের শেষ তারিখ। সময়ের শেষ তারিখ বলতে বোঝাচ্ছে যদি মার্চ মাসের অঙ্ক হয় তাহলে এটা পোস্টিং করবা মার্চের 31 তারিখে সিডি বা সিএফ। সিডি বা সিএফ লিখবা মার্চের 31 তারিখে। নগদান বহির ক্ষেত্রে যেমন এখানে দেখতেছি, নগদান বহির এখানে কিছু এমসিকিউ আছে। কোনগুলি ওতপ্রোতভাবে জড়িত? নগদ অর্থ ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িত, মানে নগদ অর্থ এবং ব্যবসায় এর লেনদেনগুলোই জাবেদাতে লেখা হবে। কি অনুযায়ী নগদান বই প্রস্তুত করা হয়? আয়তন ও প্রকৃতি অনুযায়ী। দেখা গেল যে তোমার লেনদেন অনেক হয়েছে, সেখানে বাট্টা আছে, তাহলে কয় ঘরা নগদান বই তৈরি করবা? যেগুলো আমরা আলোচনা করে আসলাম, স্যার 3 ঘোড়া। তখন 3 ঘরা নগদান বই আলোচনা করবো, তৈরি করবা। কোনটি ঝুঁকিপূর্ণ? নগদ অর্থের আদান প্রদান হচ্ছে ঝুঁকিপূর্ণ। নগদ অর্থের আদান প্রদান, যত টাকা আছে এগুলোই হচ্ছে ঝুঁকিপূর্ণ। নগদ অর্থ তুমি লেনদেন করবা, কাউকে পেমেন্ট করবা, স্যার, তখন তোমার, ঝুঁকিপূর্ণ কেন স্যার? কারণ তুমি ক্যাশ একসাথে বেশি বহন করাতে ঝুঁকি আছে, পথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। জি স্যার, বুঝছি। তার তুলনায় তুমি একজন লোক তোমার কাছে টাকা পায়, কারো কাছ থেকে তুমি 2 লাখ টাকার পণ্য ক্রয় করলা, তাকে 2 লাখ টাকার চেক দিতে পারো, তার নাম লিখে যদি চেকে দিয়ে দাও, তার নাম লিখে চেকে দিলে তাহলে তার কোনো ঝুঁকি নাই। স্যার হুম
স্যার আমার কাছ থেকে যদি 8 লাখ টাকা স্যার চুরি হয়ে যায় তাহলে স্যার এটা কি লেনদেনের মধ্যে পড়বে? তোমার যদি ব্যবসার টাকা চুরি হয় তখন লেনদেনের মধ্যে পড়বে। স্যার চোর হিসাব ডেবিট, পেনিয়াল হিসাব স্যার ক্রেডিট। এটা তোমার বিবিধ হয়েছে তোমার। বিবিধ খরচ ডেবিট হবে, বিবিধ খরচ ডেবিট। আর তোমার নগদ যদি চুরি হয় নগদ ক্রেডিট, বিবিধ ক্ষতি ডেবিট বা বিবিধ। কিন্তু স্যার বইয়ের মধ্যে লেখা আছে যে কোনো ধরনের চুরি হলে স্যার এগুলো লেনদেনের মধ্যে পড়বে না। যদি ব্যক্তিগত টাকা চুরি হয় তখন লেনদেনে পড়বে না, কিন্তু ব্যবসার টাকা চুরি হলো মনে করো, তাহলে সেগুলো লেনদেনে পড়বে। তারপরে কোনটির মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ? ব্যাংকের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ। ব্যাংকের মাধ্যমে যেগুলো লেনদেন করা হবে সেগুলো অধিক নিরাপদ। আমানতকারীকে যে ব্যাংকে হিসাব খোলে তাকে বলে আমানতকারী। রহিম ব্যাংকে হিসাব খুললো, তাহলে রহিম হবে আমানতকারী। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। ব্যাংক বিবরণী মানে যেখানে তোমাকে, ইংরেজি হচ্ছে পাসবুক, যেখানে তোমার ব্যাংকের সাথে কবে কত জমা দিয়েছো, কত টাকা উঠিয়েছো, ব্যাংক কত টাকা সুদ দিল, সবগুলো উল্লেখ থাকে। ব্যাংক বিবরণী কিভাবে প্রস্তুত করা হয়? কম্পিউটারাইজ পদ্ধতিতে ব্যাংক বিবরণী প্রস্তুত করা হয়, হাতে লেখা হয় না, প্রোগ্রামিং করা আছে। তুমি যখন চেক নিয়ে যাচ্ছ, চেকের সাইন ওরা মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা, সাইন মিলিয়ে দেখে তোমাকে টাকা দিবে। প্রোগ্রামিং করা আছে, তুমি কত উঠালা সেটা লেখা থাকবে। তারপর ওই টাকার উপরে তোমাকে সবকিছু রেকর্ড রাখবে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে তোমার টাকা উঠালে তোমার মোবাইলে SMS চলে আসবে যে তুমি কত টাকা উঠালা। কোনটি মিলকরণ বিবরণী? ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে মিলকরণ বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে মিলকরণ বিবরণী। বার্তা প্রাপ্তি ও প্রদান কোথায় লিপিবদ্ধ করা হয় না? একধারা নকদান বইতে লিপিবদ্ধ করা হয় না। বার্তা প্রাপ্তি ও প্রদান কোথায় লিপিবদ্ধ করা হয় না? একধারা নকদান বইতে লিপিবদ্ধ করা হয় না, কারণ এক ঘরের ভিতরে কি ঘর থাকে? এক ঘরের ভিতরে কি বার্তার ঘর থাকে? এক ঘরের ভিতরে শুধু নগদ টাকা নিয়ে চিন্তা করা হয়। তোমার যদি মনে হয় নগদ টাকা বেড়ে গেল, তখন ডেবিটে বসবে, নগদ টাকা কমে গেলে ক্রেডিটে বসবে। বার্তা প্রাপ্তি ও প্রদান কোথায় লিপিবদ্ধ করা হয়? প্রকৃত জাবেদার মধ্যে বার্তা। স্যার বলো। স্যার এক ঘর নগদান বইতে স্যার নগদেরটা নির্ভর করবে না স্যার? এক ঘরের নকদান বইতে পেনিয়াল মাইক অফ কর। মানে স্যার এক ঘর, মানে স্যার এক ঘরে নগদান বইতে সঠিকভাবে অনুসারে স্যার নগদান বইয়ের উপর নির্ভর করে করতে হবে। স্যার মিউট স্যার। Hello. Sir has muted himself because an annoying sound was coming from his mic. হ্যাঁ কেউ রিটেন শেষ করছো? না রে ভাই, তোরা দিলে না আমি শেষ করব। তুই বাংলা শেষ করছস, বাংলাটা আমার দে, বাংলা 1। এখানে তাহলে এভাবে আমাদের অপশন সহ থাকবে। শুনতে পাচ্ছ আমাকে? ভয়েস? Yes, sir.
Yes, sir, sir, yes, sir. শুনতে পাচ্ছি স্যার। Clear. এখানে বার্তা প্রাপ্তি ও প্রদান কোথায় লিপিবদ্ধ করা হয় না? প্রকৃত জাবেদায় কি এক ঘর আবেদন বইয়ে কোথায় লিপিবদ্ধ হয়? এটা হচ্ছে প্রকৃত জাবেদায়, কারণ প্রকৃত জাবেদায় বার্তা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। কোনটি অধিক প্রচলিত ও তথ্যবহুল দুতরফা দাখিলা পদ্ধতি? নগদান বই হচ্ছে অধিক প্রচলিত এবং তথ্যবহুল, কারণ সেখানে নগদ টাকার পরিমাণ জানতে পারবা, ব্যাংকের টাকার পরিমাণ জানতে পারবা, কাদের কাছ থেকে টাকা পাওয়া গেল তা জানতে পারবা। কাদের কাছ থেকে টাকা পাওয়া গেল তা জানতে পারবা, ডিটেলস জানা যাবে। এই জন্য বলতেছে যে দুই ঘরা নগদান বই হচ্ছে অধিক প্রচলিত এবং তথ্যবহুল। ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় যে ব্যাংকে থেকে তুমি কত টাকা ঋণ নিয়েছো সেটা বোঝাবে। ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছো এই টাকাটা এটা বোঝাবে। নগদ এবং ব্যাংক কোন শ্রেণী হিসাবের মধ্যে পড়ে? নগদ ব্যাংক পড়ে সম্পদ হিসাবের মধ্যে, নাকি? নগদ এবং ব্যাংকে দেখবা সম্পদ হিসাবের মধ্যে। সি এর পরিবর্তে কি লেখা যায়? ব্যাংকে জমা দেওয়া হলে এবং অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে তোমার ক, কন্ট্রা হয় বা সি হয়, কারণ নগদ বেড়ে যায় আর ব্যাংক ব্যালেন্স কমে যায়। নগদ বেড়ে যায় আর ব্যাংক ব্যালেন্স কমে যায়, এই কারণে একসাথে একটা লেনদেন দিয়ে যদি দুই দিকে প্রভাব পড়ে তখন সি বা ক লেখা যায়, তাই না? জি স্যার। সি মানে কন্ট্রা, মানে দ্বৈত লেনদেন, যে লেনদেন দিয়ে একসাথে দুই দিকে প্রভাব পড়বে। তো সিও লিখতে পারো, কও লিখতে পারো। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান নগদান বইতে কোন দিকে লেখা হয়? ডেবিটে ব্যাংকের ঘরে, কারণ চেক ইস্যু করা মানে চেক দেওয়া। চেক দিলে কোন দিকে বসে? চেক দিলে বসে ক্রেডিট সাইডে ব্যাংকে। ব্যাংকে। তুমি জানতে পারলা যে ওই চেকটা পেমেন্ট হয়নি, তাহলে তোমার বিপরীত হয়ে যাবে, তখন চলে আসবে ডেবিটে ব্যাংকের ঘরে। ব্যাংকের ঘরে। ডেবিটে ব্যাংকের ঘরে চলে আসবে। প্রাপ্ত চেক তৃতীয় পক্ষকে হস্তান্তর নগদান বইতে কোন দিকে বসে? মানে তুমি কারো কাছ থেকে চেক পেয়েছো, পেয়ে আবার আরেকজনকে দিয়ে দিলা, এক্ষেত্রে নগদান বইতে উভয় দিকে বসে। এটা কি কন্ট্রা না স্যার ব্যাপারটা? কিন্তু ব্যাপারটা কন্ট্রা না, কারণ এখানে দুইটা লেনদেন আছে। একটা কারো কাছ থেকে চেক পেয়েছো, এটা একটা লেনদেন, আর তৃতীয় পক্ষকে হস্তান্তর করলা, এটা আরেকটা লেনদেন। এখানে এটা কন্ট্রা বলা যাবে না। কন্ট্রা বলা যাবে যদি একটি লেনদেন দিয়ে দুই দিকে প্রভাব পড়ে। কন্ট্রা ও, লেনদেন, কন্ট্রা লেনদেন হচ্ছে একমাত্র তোমার ব্যাংকে জমা দেওয়া হলো, তখন ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে আর নগদ টাকার পরিমাণ কমে যাবে, এটা একটা কন্ট্রা লেনদেন। আর অফিস প্রয়োজনে তুমি ব্যাংক থেকে উত্তোলন করলা, তখন নগদ বেড়ে যাবে আর ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তখন এটা আরেকটা কন্ট্রা লেনদেন।
দ্রুত চেক আদায়ের জন্য কি দেওয়া হয়? বাট্টা দেওয়া হয়। দ্রুত যখন চেক আদায় করা হবে তখন তার জন্য অর্থ আদায়ের জন্য বাট্টা দেওয়া যেতে পারে। তুমি কারো কাছ থেকে টাকা পাও, তুমি বলতে পারো যে আপনি 7 দিনের মধ্যে টাকা দিলে আপনাকে 500 টাকা ছাড় দিব। এই ছাড়ই হচ্ছে বাট্টা। তো দ্রুত চেক আদায়ের জন্য বাট্টা দেওয়া হয়। Hello. হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, sir. নকশার বইতে মোট কতটি কলাম থাকে? যদি তুমি 3 ঘোড়া করো তাহলে ঘর কি কি? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, চালান নম্বর, বাট্টা, নগদ বাট্টা। ব্যয়। বাট্টা, নগদ ব্যয়, তার মানে এদিকে হলো 7টা আর ওইদিকে 7টা, দিয়ে কত হলো? 14টা। 14 টাকা। এটা বোঝাচ্ছে 3 ঘোড়া রমজান বইতে কলাম কতটি? মোট কলাম হচ্ছে 14টি। কোনটির পার্থক্য নির্ণয় করা হয় না? বাট্টা কলামের কোনো পার্থক্য বা ব্যালেন্স নির্ণয় করা হবে না। বাট্টা নামে যে কলাম আছে না, স্যার সে এর কলামে আগের পেজটা স্যার স্ক্রিনশট নিতে পারিনি স্যার। নাও। হ্যাঁ স্যার নিয়ে নিয়েছি স্যার। পরেরটা। হ্যাঁ স্যার নিয়ে নিয়েছি স্যার, বলতে থাকুন। তো বাট্টা হিসাবের পার্থক্য নির্ণয় করা হয় না। বাট্টা যে ঘর সেখানে শুধু যোগফল বসে যাবে, কিন্তু নকদান ঘর আর ব্যাংক ঘরের কি হয়? পার্থক্য নির্ণয় করা হয়। বেশি দিক থেকে তুমি কম দিক বাদ দিবা, তাহলে তোমার কি চলে আসবে? পার্থক্য চলে আসবে নাকি? কোনগুলি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় না? ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, এগুলো নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হবে না। নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় যেগুলো দিয়ে নগদ ডেবিট হয় সেগুলো নগদ প্রাপ্তি জাবেদায় আসে। যেগুলো দিয়ে নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট হয় সেগুলো প্রদান জাবেদায় আসে। এরপরে কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় স্থান পায়? ব্যাংক সুদ মঞ্জুর নগদ প্রাপ্তি জাবেদায় স্থান পায়, কারণ সেখানে ব্যাংক ডেবিট হয়। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক যেহেতু ডেবিট হয়, এই জন্য এটি নগদ প্রাপ্তি জাবেদায় স্থান পায়। নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় কোনগুলো সমান হয়? মোট ডেবিট এবং মোট ক্রেডিট টাকা সমান হবে। মোট ডেবিট এবং মোট ক্রেডিট টাকা সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা মনে আছে তো তোমাদের? আমাদের এমসিকিউ হয়ে Yes, গেলে আবার আমরা ওই ক্রিয়েটিভে ফেরত যাব, বুঝছো? এমসিকিউ পরীক্ষা যেহেতু সামনে, এই জন্য আজকে আমরা এমসিকিউ আলোচনা করতেছি। কিন্তু এমসিকিউ হয়ে গেলে তারপরে আবার ওই কোথায় ফেরত যাব? ক্রিয়েটিভে ফেরত creative. যাব। ক্রিয়েট। ক্রিয়েটিভে আমাদের আরো প্র্যাকটিস দরকার আছে। এরপরে এখানে কি বলতেছে যে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটি পড়ে। যেখানে নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইয়ে লিপিবদ্ধ করে থাকেন জনাব হাবিব নামে একজন ব্যক্তি 10 মার্চ তারিখে মোট 20,000 টাকা পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করে। তাহলে এখানে খেয়াল রাখো, যেখানে ধারে ক্রয় আছে 5,000 টাকা, 20,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করেন, তাহলে এখানে ধারে ক্রয় আছে
কত টাকা? 5,000। 5,000 টাকা। আর রবির নিকট থেকে আবার 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। তাহলে এখানে খেয়াল রাখো, যেখানে বাট্টার পরিমাণ আছে 500 টাকা। 500 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া মানে বাকি 500 টাকা পাওয়া যাবে না। জনাব হাবিবের প্রকৃত দেনার পরিমাণ কত? 5,000 টাকা। কারণ ক্রয় করে সে 5,000 টাকা পরিশোধ করেনি, তাহলে তার দেনা হয়ে আছে এখন 5,000 টাকা। 28 তারিখের লেনদেনটি জনাব হাবিবের লিপিবদ্ধ করা উচিত। এখানে যেহেতু পরিশোধ করছে, 28 তারিখের লেনদেনটা যেহেতু পাওয়া গেল, এটা একদিকে পাওয়ার কারণে নগদ ডেবিট হবে, যেহেতু লকডাউন যেহেতু ডেবিট হবে, এই জন্য একদিকে তুমি নগদ প্রাপ্তি জাবেদায় লিখবা, আবার এখানে যেহেতু বাট্টা সহ লেনদেন আছে, এই জন্য 3 ঘোড়া নকদান বইয়ের মধ্যেও লিখবা। একদিকে আবার 5,000 টাকা দেনা আছে, এই জন্য পাওনাদার আছে, এই কারণে নগদ প্রাপ্তি এখানে প্রদান পাওয়া গেল, এই কারণে নগদ প্রাপ্তি জাবেদাতেও লিখবা। আবার বাট্টা যেহেতু আছে, এই জন্য 3 ঘোড়া নকদান বইতেও লিখবা। তাহলে উত্তরে হচ্ছে 1 আর 3। লেনদেনের পরিমাণ কেমন হয়? অসংখ্য হয়। তোমাকে অপশান দেয়া থাকলো অসংখ্য, অনেক, অনেকগুলি, প্রচুর, তখন তোমার অসংখ্যটা ক্লিক করতে হবে। কোনটি ঝুঁকিপূর্ণ? নগদ অর্থের আদান প্রদান হচ্ছে ঝুঁকিপূর্ণ। কোনটি অধিক নিরাপদ? ব্যাংকের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি হচ্ছে অধিক নিরাপদ। তুমি চট্টগ্রামে একজন লোককে পেমেন্ট করবা 10 লাখ টাকা, তুমি 10 লাখ টাকা তার কাছে ক্যাশ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। সে তোমাকে অ্যাকাউন্ট নাম্বার দিবে, তুমি ব্যাংকে এখানে ওই টাকা জমা দিয়ে দিবা, এটা অনলাইনে তার ওই চট্টগ্রামের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই জন্য ব্যাংকের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি অধিক নিরাপদ। কিন্তু তুমি 10 লাখ টাকা যদি চট্টগ্রাম নিয়ে যেতে চাইতা, তাহলে তোমার কি হতো? কোনো লোক, তুমি হেঁটে যাচ্ছ, তোমার মনে হতে পারে এই লোক আমাকে ফলো করতেছে, এই লোক মনে হয় কিছুক্ষণের মধ্যেই টাকা ছিনিয়ে নিবে, এরকম মনে হতে পারে না? এই জন্য ব্যাংকের মাধ্যমে লেনদেন ঝুঁকিপূর্ণ। এখন আমরা এখান থেকে তোমাদের প্রশ্ন কি আছে বলো আগে। বয়েজ, আমরা যে আলোচনা করলাম এতক্ষণ, এখান থেকে তোমাদের কি প্রশ্ন আছে? কোথায় বলো, কোথায় কি প্রশ্ন আছে বলো। আছে কারো প্রশ্ন আছে? এখন এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আরিয়ান সত্তার, শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. যখন আমাদের তো আর পরীক্ষা এরকম হুবহু আসবে না, তাই না? এগুলো ল্যাঙ্গুয়েজ Yes, sir. চেঞ্জ হয়ে আসবে মনে করো। তা তোমাকে জি স্যার। যখন বলা হবে 10 তারিখের লেনদেনের জাবেদাটি, যেখানে 10 তারিখের যে লেনদেন দেখতে পাচ্ছ, জি স্যার, মার্চ 10 তারিখ। তার সঠিক জাবেদা কোনটি? তখন তুমি কোনটাতে ক্লিক করবা? যেখানে কোন জাবেদা লেখা? স্যার সংশোধন জাবেদা।
বলা হলো স্যার সংশোধন করার কথা বললেন না আপনি শোনো, ভুলটা? জি স্যার। তোমাকে বললো 10 তারিখের লেনদেনের প্রকৃত জাবেদা কি? প্রকৃত জাবেদা কি? ওকে স্যার। স্যার আমি বলবো না আপনি অপশন দেওয়ার পর বলবো? বলো তুমি। স্যার স্যার ক্রয় হিসাব 20,000 টাকা, তারপরে স্যার হচ্ছে নগদান হিসাব 15,000 টাকা, আর স্যার পাওনাদার হিসাব 5,000 টাকা। ঠিক আছে, ক্রয়, এখানে তোমার ব্যয়ের কারণে ক্রয় ডেবিট হচ্ছে, তাই না? জি এরপর স্যার। এখানে পেমেন্ট করা হলো 15,000 নগদান ক্রেডিট, আর স্যার পাওনাদার ক্রেডিট। পাওনাদার ক্রেডিট। এখন তাসিন খান শুনতেছ? হ্যালো তাসিন খান, কি শুনতে পাচ্ছ? হ্যালো শুনতে পাচ্ছ না তাসিন খান? I think he is sleeping. রেদওয়ান রাদিফ, Yes, sir. তোমাকে এই একই ধরনের প্রশ্ন দিয়ে বলা হলো খতিয়ানে ক্রয় হিসাবের উদ্বৃত্ত কত হবে, তার উত্তর কি বলবা? একই ধরনের, প্রশ্নটা কোনটা? এই যে 23-24 দেখতে পাচ্ছ না? জি স্যার। 23-24 নম্বর প্রশ্নে উত্তর দাও। একই ধরনের উদ্দীপক দিয়ে বলা হলো যে ক্রয় হিসাবের উদ্বৃত্ত কত হবে, তার উত্তর কি হবে? ক্রয় হিসাবের উদ্বৃত্ত জিজ্ঞেস করলে তার উত্তর কি হবে? বলো। এখানে মোট ক্রয় ডেবিট আছে 20,000, এই জন্য ক্রয় হিসাবের উদ্বৃত্ত হবে 20,000। জি স্যার। এখানে তোমার 20,000 টাকা যে পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ আছে, এখানে ক্রয়ের জন্য ব্যয় 20,000, ক্রয় ডেবিট 20,000, নগদান ক্রেডিট 15,000, আর পাওনাদার ক্রেডিট 5,000। 5,000। তাহলে ক্রয় হিসাবের উদ্বৃত্ত হবে 20,000। 20,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর যদি বলে স্যার যে ব্যাংক থেকে 25,000 টাকা উদ্বৃত্ত ঋণ আনলেন, তো এটা কি স্যার কি হবে? ব্যাংক থেকে 25,000 টাকা কি ঋণ? স্যার ঋণ উদ্বৃত্ত করে আনলেন। ঋণ উদ্বৃত্ত আনলেন মানে তো ঋণ নিয়ে আসা, তখন নগদ বেড়ে যাবে, নগদান বহির ডেবিটে আসবে। ওকে। ঋণ উদ্বৃত্ত তো আর এমনি আসবে না, ঋণ না নিলে তো আর উদ্বৃত্ত আসবে না, তাই না? তো ঠিক আছে, তাহলে প্রিপারেশন নিতে থাকো, তাই না? আর ফিনান্সে কিন্তু ওটাই, যারা এখন ক্লাসে উপস্থিত নাই জানাবে যে সিলেবাস বইতে যা লেখা আছে তাই হচ্ছে সিলেবাস। সিলেবাস বইতে যা লেখা আছে তাই হবে ফিনান্সের সিলেবাস, যারা উপস্থিত নাই তাদের জানিয়ে দেবে। ওকে স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তাহলে যারা অংশগ্রহণ করলা তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।